ওকে, রেকর্ডিংটা শুরু হচ্ছে। আপনারা সবাই আপনাদের ইয়াটা মিউট করে রাখবেন। সবাই আপনাদের অডিওটা মিউট করবেন। সবাই অডিও মিউট করে রাখবেন। এবং আপনারা মনে রাখবেন, আপনারা ইউপি ডোমেনে যেহেতু আপনাদেরকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, সবাই ইউপি ডোমেনের যে মেইলটা আছে ওটাতে লগ ইন করবেন। আদারওয়াইজ দেখা যাবে রেকর্ডিং শুরু করার সাথে সাথে কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে নাকি, যারা ইউপি মেইল দিয়ে লগ ইন করেন নাই। তো যাই হোক, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা না বুঝতে পারলে রেসপন্স করবেন, ঠিক আছে? যে বুঝতে পারবেন না জাস্ট আনমিউট করে রেসপন্স করবেন, করে আবার অবশ্যই মিউট করবেন। তো এই পিডিএফটা আমি গতকাল আপনাদের গ্রুপে আপলোড করে দিয়েছিলাম, প্লাস ক্লাস ওয়ার্কের ওখানে আপলোড করে দিয়েছিলাম। চ্যাপ্টারটার নাম হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। যে সেন্ট্রাল টেন্ডেন্সি আর কি, টেন্ডেন্সি বাংলা কি কেউ বলতে পারবেন? টেন্ডেন্সি মানে প্রবণতা, আর সেন্ট্রাল মানে একটা কোনো মাঝামাঝি পর্যায়ে আছে এমন কোনো ভ্যালু, অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে আছে এমন কোনো ভ্যালুর দিকে যাওয়ার প্রবণতা আর কি। সেটা কিভাবে আপনি মেজার করতে পারেন, কিভাবে ক্যালকুলেট করতে পারেন, সেটার বিষয় হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। যেমন মনে করেন আপনাদের এখানে আমরা ক্লাস করছেন 44 জন স্টুডেন্ট। এখন 44 জন স্টুডেন্ট ধরেন ম্যাথ 301 যখন গ্রেড পাবেন আপনারা, তখন 44 জনের তো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রেড থাকবে নাকি? ডিফারেন্ট ডিফারেন্ট মার্কস থাকবে না? কেউ 70 পাবেন, জি স্যার। কেউ জি স্যার। কেউ কেউ 60 পাবেন, কেউ 65 পাবেন। এমন মার্কস থাকবে, এক একজনের এক এক রকম মার্কস থাকবে। কিন্তু এই 44 জন স্টুডেন্টের যদি আমি মার্কস যোগ করে 44 দিয়ে ভাগ দেই, তাহলে কি আমি একটা এভারেজ মার্কস পাবো না? হ্যাঁ। ওকে, পাবো। মনে করেন এভারেজ মার্কসটা হচ্ছে 65, এভারেজ মার্কসটা হচ্ছে 65। এখন আপনি পেলেন ধরেন 70, আপনার কোন একটা ফ্রেন্ড পেলো 75, আবার এইদিকে কোন একটা ফ্রেন্ড পেলো 55, কোন একটা ফ্রেন্ড পেলো 45। ভালো করে বুঝেন, এভারেজ মার্ক কত বলেছি? 70 হ্যাঁ, 65 65। এভারেজ মার্ক বলেছি 65। মনে করেন 65 এভারেজ মার্ক, কিন্তু আপনি পেয়েছেন 70, আপনার একটা ফ্রেন্ড পেয়েছে 75, কোন একটা ফ্রেন্ড পেয়েছে 55, কোন একটা ফ্রেন্ড পেয়েছে 50। এখন দেখেন এই যে ভ্যালুগুলো আমি বললাম 70, 75, 55 বা 45 যাই হোক না কেন, সব ভ্যালুগুলা কি এভারেজের যে ভ্যালুটা আছে 65 সব ওই দিকেই যাচ্ছে না? দেখা যাচ্ছে 70 হচ্ছে 65 কাছাকাছি, 75 ও 65 কাছাকাছি, কিন্তু 70-এর তুলনায় একটু দূরে নাকি? সিমিলারলি এদিকে 55 65 কাছাকাছি, 45 ও 65 দিকে আছে, কিন্তু কম্পারেটিভলি 55 থেকে কি একটু দূরে না? কিন্তু আলটিমেটলি 45 হোক 55 হোক 70 হোক বা 75 হোক, সব ডাটাগুলাই কোন ডাটার কাছাকাছি বা কোন ডাটার দিকে কনভার্স করতেছে? কনভার্স মানে এই দিকে যাওয়া আর কি। কোন ডাটার দিকে কনভার্স করছে? 65 স্যার প্রথম। কেন্দ্রের দিকে। হ্যাঁ, 65 এর দিকে যাচ্ছে। এটাই হচ্ছে টেন্ডেন্সি, যে এটাই হচ্ছে টেন্ডেন্সি যে ডাটাগুলো একটা নির্দিষ্ট ডাটার দিকে যাচ্ছে, কনভার্স করছে। তো এই টেন্ডেন্সিটা ক্যালকুলেট করার জন্য অনেক রকম নিয়ম আছে। তো সেই নিয়মগুলোর মধ্যে যেমন এই টেন্ডেন্সি আপনি মেজার করতে পারেন অনেকগুলো নিয়মে। কি কি নিয়ম আছে? অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন। আমরা এই প্রথম তিনটা জিনিস মেজার অফ সেন্টার টেন্ডেন্সির ক্ষেত্রে শিখব: অ্যারিথমেটিক মিন, মিডিয়ান আর হচ্ছে মোড। আপনি মিন বলতে যা বুঝেন, অ্যারিথমেটিক মিন বলতেও ঠিক একই জিনিসই বোঝায়। অর্থাৎ আপনার যদি কেউ বলে অ্যারিথমেটিক মিন কাকে বলে, কেউ যদি বলে মিন কাকে বলে, দুইটা জিনিস কিন্তু আসলে একই জিনিস। মিন মানে কি সহজে বললে আমি মিন বলতে কি বুঝি বলেন তো? গড় স্যার। মিন হচ্ছে গড়। আর মিডিয়ান মানে কি বলতে পারবেন?
মধ্য। মধ্যক প্রচুরক, আর স্যার মোড হচ্ছে প্রচুরক। মোড হচ্ছে প্রচুরক। প্রচুরক মানে ধরেন এক জায়গায় অনেকগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, ওর মধ্যে যে সংখ্যাটা বেশি সংখ্যক বার আছে, যেমন কোন 6 দুইবার আছে, তাহলে তার মোড হচ্ছে 6। আর মিডিয়ান মানে মধ্যকটা বের করা, আর মিন মানে তো আমরা এভারেজ বের করি। তো আজকে আমরা অ্যারিথমেটিক মিনটা শিখবো আর কি, অ্যারিথমেটিক মিনের ক্যালকুলেশন কিভাবে করা হয়। অ্যারিথমেটিক মিন না মিন, যেটা আমি বলি না কেন, ঠিক আছে? তো আমরা অ্যারিথমেটিক মিনে যাচ্ছি। দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, if x1 x2 x3 dot 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 xn represent the values of n items or observation। মনে করেন x1 x2 x3 xn রিপ্রেজেন্ট কি করছে, n সংখ্যক যে আইটেম আছে তার ভ্যালু রিপ্রেজেন্ট করছে, তাই না? আপনারা 44 জন স্টুডেন্ট আছেন, তাহলে এইভাবে যদি আমি যাই তাহলে x1 x2 করে কত দূর যাবে বলেন তো? 44 x44 পর্যন্ত যাবে, এক্স্যাক্টলি। তার মধ্যে x1 এর একটা ইন্ডিভিজুয়াল মার্কস থাকবে না, x2 এর একটা ইন্ডিভিজুয়াল মার্কস থাকবে না? জি স্যার। মনে করেন এই যে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি সোহানকে, মনে করেন সোহানুর রহমান হচ্ছে x1 এর মার্কস 55। সিমিলারলি ধরেন আমি বাঁধন প্রামাণিককে দেখতে পাচ্ছি, মনে করলাম বাঁধন হচ্ছে x2, বাঁধনের মানটা হচ্ছে ধরলাম 65। এইভাবে x1 x2 করে x44, অর্থাৎ 44-এ যে ধরলাম আমি কোর্সে রকিবুল ইসলাম, তো এরকম 44টা স্টুডেন্টের 44টা মার্কস থাকবে না? জি স্যার। কিন্তু অবজারভেশন কয়টা? একটা। না না না, টোটাল অবজারভেশন কয়টা? 44টা না? 44টা। 44টা অবজারভেশন, আর প্রত্যেকটা অবজারভেশনের একটা ডিফারেন্ট ভ্যালু আছে, তাই না? হ্যাঁ, মানে x1 অবজারভেশনের একটা ভ্যালু আছে, x2 অবজারভেশনের একটা ভ্যালু আছে, x3 অবজারভেশনের একটা ভ্যালু আছে, x44 পর্যন্ত একটা ভ্যালু। হ্যাঁ। তো তাহলে এর মিন গুলো আমরা কিভাবে পাবো? এই 44টা যদি আমি মিন বের করতে, অ্যারিথমেটিক মিন বা মিনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে x বার দ্বারা। তাহলে এরকম যদি 44টা থাকে, তাহলে এরকম x1 x2 x3 করে কত পর্যন্ত যোগ হবে? 44 পর্যন্ত যোগ হবে, ডিভাইড বাই এই ক্যাপিটাল এন এর জায়গায় কত বসবে? 44। তাহলে এটাকে সংক্ষেপে কি এই যে এটা এরকম লেখা যায়, সাম অফ i ইকুয়াল টু 1 টু n xi ডিভাইড বাই n লেখা যায়? জি স্যার। আচ্ছা, এখানে তো n লেখা আছে জেনারেল ফরম্যাটে, যদি আমি এখানে n এর মান 10 দিয়ে দেই, তাহলে এখানে ভ্যালু কয়টা আসবে? 10টা। মানে x1 x2 x3 করে এরকম 10টা আসবে না? x1 x10 পর্যন্ত। এবং এই যে x1 x2 x3 x10 প্রত্যেকটার কি ডিফারেন্ট একটা মান থাকবে নাকি? জি স্যার। মান থাকবে, সেগুলো যোগ করতে হবে, করে এই যে নিচে n লেখা আছে কোনটা দিয়ে ভাগ করতে হবে? n এর মানটা কত হবে? 10 হবে। 10 হবে, এক্স্যাক্টলি। বুঝতে পারলেন আমার কথা? জি স্যার। ওকে, এইবার যদি ইন কেস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যখন আপনার একটা অঙ্কে দেওয়া থাকবে, একটা অঙ্কে যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, তখন সেই অঙ্কে n এর মানটা ডিরেক্ট দেওয়া থাকবে না, আর যে অঙ্কে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না সেই অঙ্কে n এর মানটা দেখা যাবে 10 20 30 40 এরকম দেওয়া থাকবে ডিরেক্ট। বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। আমি যখন এখন জাস্ট আপনি থিওরিটা বুঝেন ভালো করে, আমি যখন ম্যাথে যাব তখন আরো সুন্দর মতো বুঝতে পারবেন। তো উপরের ফর্মুলাটা আমি কখন ইউজ করব? যখন ফ্রিকোয়েন্সি থাকবে না। আর নিচের ফর্মুলাটা আমি কখন ইউজ করব? যখন ফ্রিকোয়েন্সি থাকবে। এবং উপরেরটা যেমন আমি ভাগ করছিলাম টোটাল নাম্বার অফ অবজারভেশন দ্বারা, n দ্বারা, আর যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে নিচে কি দ্বারা ভাগ করব? টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি গুলার যোগফল দ্বারা ভাগ করব। জি স্যার। এবং এই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যোগফলটাই তখন কি রিপ্রেজেন্ট করবে? ক্যাপিটাল এনটা রিপ্রেজেন্ট করবে। ক্যাপিটাল এন। এবং আগে যেমন x1 x2 এই প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু ছিল না, এখানেও x1 x2 প্রত্যেকটা আলাদা ভ্যালু আছে, কিন্তু প্রত্যেকটা x1 এর ভ্যালুর সাথে প্রথম ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কি হচ্ছে দেখেন তো? গুণ হচ্ছে। সিমিলারলি x2 ভ্যালুর সাথে দ্বিতীয় ফ্রিকোয়েন্সিটা গুণ হচ্ছে, এইভাবে গুণ হতে থাকবে, হয়ে সবগুলো যোগ হবে। যোগ হয়ে আগে যেরকম ডিরেক্ট n দেওয়া ছিল n দ্বারা ভাগ হচ্ছিল, আর এখানে ভাগ হবে কি দ্বারা? টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যোগফল দ্বারা।
টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটা এখানে n রিপ্রেজেন্ট করবে। এই যে দুইটা ফর্মুলা দেখালাম, এই দুইটা ফর্মুলা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি মানে এটা কিভাবে জানো, ওই যোগফলটা কি বললেন স্যার? ধরেন আপনার x1 x2 যেরকম ডিফারেন্ট ভ্যালু দেওয়া থাকবে না, জি স্যার। f1 f2 f3 এরকম ডিফারেন্ট ভ্যালু দেওয়া থাকবে। সেই ভ্যালুগুলো f1 f2 f3 যে ডিফারেন্ট ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেই ভ্যালুগুলো যোগ করলে আপনি যে ভ্যালুটা পাবেন সেটা হবে n, ক্যাপিটাল N। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আর যেখানে f1 f2 দেওয়া থাকবে না, সেখানে ডিরেক্ট n এর মান দিয়ে দেওয়া থাকবে, দিয়ে থাকবে। 300 এরকম দেওয়া থাকবে। জি স্যার। অর্থাৎ ফ্রিকোয়েন্সি থাকলে নিচের ফর্মুলাটা ইউজ করবেন, আর ফ্রিকোয়েন্সি না থাকলে উপরেরটা। উপরের ফর্মুলাটা ইউজ করবেন। যেমন দেখেন, এটা আমি নিজের হাতেও লিখেছিলাম, দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনাদের একটা জিনিস একটু মাথায় রাখবেন, এই যে ফর্মুলা দুইটা আমি এখন দেখালাম, এই ফর্মুলাটা অ্যারিথমেটিক মিন বের করার ফর্মুলা, এবং এই ফর্মুলা শুধুমাত্র আনগ্রুপড ডাটার ক্ষেত্রে ইউজ হবে। কেমন ডাটার ক্ষেত্রে ইউজ হবে? আনগ্রুপড ডাটা। আনগ্রুপ ডাটা। যদি গ্রুপড ডাটা হয় তখন অন্য সূত্র ইউজ স্যার কি ধরনের ডাটা বললেন, আরেকবার যদি একটু বলেন। এই যে দেখেন লেখা আছে এখানে লাল কালি দিয়ে, আনগ্রুপড ডাটা। ও আচ্ছা। আনগ্রুপড ডাটা। এখন আনগ্রুপ ডাটা কেমন হতে পারে? দুই ধরনের হতে পারে, সেখানে ফ্রিকোয়েন্সি নাও থাকতে পারে, আবার ফ্রিকোয়েন্সি থাকতে পারে। এখন আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে আমি 1 নম্বর সূত্রটা ইউজ করব, আর আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে আমি এই 2 নম্বর সূত্রটা ইউজ করব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আনগ্রুপ ডাটা চিনবো কিভাবে আর গ্রুপ ডাটা চিনবো কিভাবে, তাই না? জি স্যার। হ্যাঁ, সেটা আমি এখন ক্লিয়ার করছি যে আপনি কিভাবে চিনবেন যে এটা আনগ্রুপ না গ্রুপ। আর আরেকটা জিনিস আপনাকে এখানে আমি নোট আকারে লিখে দিয়েছি, আপনাদের এটা জেনে রাখাও দরকার, যে ফ্রিকোয়েন্সি জিনিসটা গ্রুপ ডাটার ক্ষেত্রেও থাকতে পারে। ফ্রিকোয়েন্সি যে শুধু আনগ্রুপ ডাটার জন্য থাকে তা কিন্তু না, ফ্রিকোয়েন্সি গ্রুপ ডাটার ক্ষেত্রে থাকবেই সবসময়। আর আনগ্রুপ ডাটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি থাকতেও পারে, ফ্রিকোয়েন্সি নাও থাকতে পারে। আমার কথা কি বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। জি স্যার। গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা কিভাবে চিনবেন? দেখেন, প্রথম নোটের প্রথমটা লেখা আছে আনগ্রুপ ডাটা, লেখা আছে কত? 5 7 9 10। কোন ডাটাগুলো যদি সেফ এইরকম ভাবে দিয়ে দেয়, মনে করেন আপনাদের রেজাল্টের মার্কস গুলো আমি জানালাম যে 1 রোল পেয়েছে 30, 2 রোল পেয়েছে 25, 3 রোল পেয়েছে 27, 4 রোল পেয়েছে 28, অর্থাৎ আমি ডিরেক্ট কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি না? জি স্যার। এরকম ডাটা দেওয়া থাকলে বুঝবেন এগুলো আনগ্রুপ, অর্থাৎ গ্রুপ করা নাই, জাস্ট পরপর বসায় দাও। আর গ্রুপ ডাটা কখন বুঝবেন? যে ডাটাটা এরকম ক্লাস আকারে দেওয়া থাকবে। যেমন দেখেন, রেঞ্জ আকারে দেওয়া আছে না, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। যখন এরকম রেঞ্জ আকারে ডাটা দেওয়া থাকবে তখন বুঝবেন সেটা হচ্ছে গ্রুপ ডাটা। আর যখন রেঞ্জ আকারে ডাটা দেওয়া থাকবে না তখন সেটা হবে কি ডাটা? আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা। আচ্ছা আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, এই যে প্রথমে যে আনগ্রুপ ডাটাটা দেওয়া আছে 5 7 9 10, এটা আসলে আমি এটা কি ধরনের ডাটা? আনগ্রুপ ডাটা। তো এটা আনগ্রুপ ডাটার কোন ফর্মুলায় আমি যাব? 1 নম্বরটা যাব না 2 নম্বরটা যাব? 1 নম্বর। 1 নম্বরটায় যাব। এক নম্বর। কারণ হচ্ছে এখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই। 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 তাহলে এখানে x1 এর মান কত আছে? 5, x2 এর মান কত? 7, 7। x3 আছে 9, আর x4 আছে হচ্ছে 10। 10 আর এটা ডিভাইড হবে কত দ্বারা? 4 দ্বারা। 10 দ্বারা। ও স্যার 4 দ্বারা। 7.75। 7.75। কালি। ঠিক আছে। তো এটাই হচ্ছে আনগ্রুপের বিষয়। এবার আমি আনগ্রুপের অঙ্কে যাই। আনগ্রুপের অঙ্ক শেষ করার পরে তারপরে আমি গ্রুপ ডাটার অঙ্কে যাচ্ছি। তো দেখেন, এই অঙ্কটা আপনাদের পিডিএফ এর শুরুতেও দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে যে মান্থলি ইনকাম অফ 10 এমপ্লয়িজ ওয়ার্কিং ইন এ ফার্ম ইজ গিভেন বিলো। মানে 10 জন এমপ্লয়ের মাসিক ইনকামটা এখানে দেওয়া আছে, তাই না? দেওয়া আছে তো?
তাদের এভারেজ মান্থলি ইনকাম বের করতে বলা আছে। তা এই অঙ্কের জন্য এই কোন ফর্মুলা ইউজ করবো আমরা? এটা আগে গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটা আগে তাই বলুন। আনগ্রুপ আনগ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা, এবং আমরা এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, না স্যার। ডিরেক্ট এন দেওয়া আছে তাই না? জি স্যার। অর্থাৎ আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করব? আনগ্রুপ ডাটা প্রথমটা। প্রথমটা ফার্স্টে যে ফর্মুলা এখানে ওই যে আমি লিখছিলাম i = 1 to n, তো এখানে i = 1 to কত হবে? n এর জায়গায় কত বসবে? 10 স্যার। 10 স্যার। 10 বসবে, এবং 10 হবে। হ্যাঁ 10 হবে, এবং এই ভ্যালুগুলো কিভাবে আসবে? x1 x2 x3 x4 x5 x6 এভাবে x10 পর্যন্ত দেওয়া আছে তাই না? জি স্যার। জি তাহলে এই দেখেন, তাহলে এই যে আমি লিখছি সাম অফ i = 1 to 10 xi, কোন সমস্যা আছে? না স্যার। তারপর দেখেন 10 পর্যন্ত যোগ করছি, করে n দ্বারা ভাগ করছি, আর প্রত্যেকটার ভ্যালু এখান থেকে নিয়েছি, যোগ করে 10 দিয়ে ভাগ করলে তাহলে অ্যান্সার কত হলো? 4494। দেখেন ওই যে প্রথমে সেন্ট্রাল টেন্ডেন্সির কথা বলছিলাম না, দেখেন এই 44, এবার এদের মান্থলি ইনকাম গুলো দেখেন, সবগুলো 4494 আশেপাশের ভ্যালু না? মানে হয় একটু দূরে আছে, বা তার একটু কাছাকাছি আছে, বা একটু বেশি দূরে আছে, বা একটু কম দূরে আছে, এরকম না? তার মানে দেখেন সব ভ্যালু গুলা কিন্তু একটা নির্দিষ্ট ডাটার দিকে কনভার্স করছে না, মানে একটা নির্দিষ্ট ডাটার দিকে গেছে না? জি স্যার। যে নির্দিষ্ট ডাটাটার দিকে গিয়েছে, সেই ডাটাটা কত? 4400। স্যার একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, একটু উপরে যেতে হবে তাহলে পিডিএফটা একটু উপরে। স্যার এই যে সামেশন অফ xi x, তারপর নিচে i = 1, এই জিনিসটার মানেটা কি? i = 1 এই যে এখানে i এর মান 1 এর থেকে 10 পর্যন্ত যাচ্ছে, সেটা যেমন xi আছে না এখানে। জি জি। এখন আপনি যদি Initial, i এর sir. জায়গায় ইনিশিয়াল আর কি, যখন আপনি এটা তো আপনি জেনারেল ফরম্যাটে লিখছেন তাই না? জি জেনারেল ফরম্যাটে লিখছেন, আপনি যখন পার্টিকুলার ফরম্যাটে যান, তার মানে xi এর জায়গায় i এর মান যখন 1 লিখবেন, তার মানে কি লিখবেন? x1 লিখবেন না? বুঝে নাই স্যার। জি। অনেকটা স্যার আপার লিমিট আর লোয়ার লিমিটের মতো। হ্যাঁ, এই যে আপনি যে 10টা ভ্যালু দেওয়া আছে না এখানে, হ্যাঁ হ্যাঁ। তো 10টা ভ্যালু দেওয়া থাকলে আগে তো আপনি i = n, জেনারেল ফরম্যাট না, এটা জেনারেল ফরম্যাট, তো যে n সংখ্যক কোনো নির্দিষ্ট করে দেওয়া নেই। আপনার যখন আমি বলে দিচ্ছি 10 সংখ্যক, তখন সেটা নির্দিষ্ট করে দিচ্ছি না আমি? জি। তাহলে i এর মান 1 এর থেকে শুরু করে কোন পর্যন্ত যাবে? 10 পর্যন্ত। তার মানে x1 x2 x3 এইভাবে যাচ্ছে না? জি তাহলে in টা সাফিক্সে ওইটা নির্দেশ করছে, যে x1 বললে এই যে এটা x1 এর ভ্যালু, এটা x2 এর ভ্যালু, এটা x3 এর ভ্যালু, এটা এরকম রিপ্রেজেন্ট করছে। আচ্ছা স্যার আয়ের মান কি ক্ষেত্রে মানে সবসময় তো তাহলে 1 থেকে শুরু হবে না? হ্যাঁ, অন থেকে অবশ্যই শুরু হবে। হ্যাঁ, আর ওইদিকে যেই কয়টা পর্যন্ত থাকে আর কি। হ্যাঁ, n এর মান যে কয়টা হবে সেখানে যে শেষ হবে। জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই অঙ্কটা দেখেন এবার, ফাইন্ড দ্য মিন অফ দ্য ফলোইং ডেটা। বলেন এটা গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটা? স্যার আনগ্রুপ ডাটা, কিন্তু আনগ্রুপ ডাটা। কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আনগ্রুপ ডাটা কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। কারণ গ্রুপ ডাটার ক্ষেত্রে আমার কি দেওয়া থাকবে? রেঞ্জ দেওয়া থাকবে একটা। রেঞ্জ। রেঞ্জ। ওকে ফাইন। তো এখানে x মানে আপনার x1 কত আছে? 8 এইভাবে গেছে কোন পর্যন্ত? x4 পর্যন্ত। x4 পর্যন্ত। আর ফ্রিকোয়েন্সি গুলোর মান দেওয়া আছে তাই না? জি স্যার। আগের অঙ্কে যেমন ডিরেক্ট n দেওয়া ছিল, এই অঙ্কে কি ডিরেক্ট n দেওয়া আছে? না না। স্যার। না স্যার। এই অঙ্কে n কত হবে কেউ বলতে পারবে? এই চারটা যোগ 25 স্যার 25 25 25 হবে। 25 স্যার। ফ্রিকোয়েন্সি 25 হবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি গুলোর যোগফল। যোগফল। অর্থাৎ f1 যোগ f2 যোগ f3 যোগ f4। দেখেন সেই ফর্মুলাটা ইউজ করছি, সাম অফ fi xi বাই n ডিভাইডেড বাই n। হ্যাঁ, তো ক্লাস এই যে আমার দেওয়া আছে 8 10 15 20, ফ্রিকোয়েন্সি এটা দেওয়া আছে, শুধু আমার এক্সট্রা fi xi টা বের করে নিতে হবে না? জি স্যার। জি স্যার। কারণ যেহেতু আমার ফর্মুলায় এটা গুণ করে বের করে সামেশন করতে হবে, তাই তো? জি স্যার। তাহলে এই যে জাস্ট আমি গুণ করছি, 5 8 40, 8 10 80, 8 15 120, 8 20 4 20 80, পরে সেটা সামেশন করে কত পেলাম? 320। 20। এবার 320 কে 25 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার চলে আসবে না?
জি স্যার। জি স্যার। এটাই আনগ্রুপটের অঙ্ক খুবই সহজ। ফ্রিকোয়েন্সি থাকলে একটা সূত্র, আর ফ্রিকোয়েন্সি না থাকলে একটা সূত্র। এটাতে কি না বোঝার কিছু আছে না স্যার, বা না, কোথাও কোনো কনফিউশন আছে স্যার? এখানে বুঝতে পারিনি আসলে। না স্যার। যাক, স্যার বুঝতে পেরেছেন। এবার ম্যাথস ফর গ্রুপ ডাটা, এটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত বড় বড় ম্যাথগুলো এই সেকশন থেকে আসবে, এবং এটা একটা নির্দিষ্ট মেথড ইউজ করে আমরা গ্রুপ ডাটা ম্যাথ করব। যে মেথডটাকে বলা হচ্ছে শর্টকাট মেথড। এটা সবাই খাতায় একটু নোট করবেন। জি স্যার। স্যার আমরা কি সবসময় শর্টকাট মেথড ইউজ করব? হ্যাঁ, শুধুমাত্র গ্রুপ ডাটার ক্ষেত্রে। ও আনগ্রুপের ক্ষেত্রে আমরা আনগ্রুপের ক্ষেত্রে তো ওই যে সূত্র দুটো দেখালাম, ওই সূত্র দুটো। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে আপনাকে শর্টকাট মেথডটা ইউজ করতে হবে, করবেন আর কি শর্টকাট মেথড। শর্টকাট মেথডটা আমি আরেকটা পিডিএফ অন করি। সবাই এই ফর্মুলাটা খাতায় লেখেন, এই যে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সাম অফ এফ আই ডিআই বাই এন ইন্টু এইচ। লিখেছেন? স্যার। জি স্যার। সবাই লিখেছেন এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এবার আমি আরেকটা পিডিএফ এ যাচ্ছি। দেখেন এখানে কোনটা কি নির্দেশ করছে এটা আমি আগে আপনাদেরকে বুঝিয়ে দিই। যেমন এক্স বার তো আমি আসলে মিন বের করতেছেন, সেটা রিপ্রেজেন্ট করছে এক্স বার, তাই না? জি স্যার। এক্স বার হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করছে। দেখেন প্রথমে আছে এইচ। এইচ কি রিপ্রেজেন্ট করছে? সাইজ অফ ক্লাস ইন্টারভ্যাল। তার মানে ক্লাস ইন্টারভ্যালের সাইজটা কেমন হবে সেটা রিপ্রেজেন্ট করছে। যেমন আমি একটা জিনিস দেখাই। দেখেন এই যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যালকুলেট দ্য মিন অফ দ্য ডাটা ইউজিং শর্ট টার্ম, এটা তো গ্রুপ ডাটা নাকি? জি স্যার। গ্রুপ ডাটা। কারণ এটা কেমন, কারণ এটা কিভাবে দেওয়া আছে? রেঞ্জ আকারে দেওয়া আছে, একটা রেঞ্জে দেওয়া আছে। একটা রেঞ্জ দেওয়া আছে। ফাইন। তো দেখেন তো এই 0 থেকে 10 এর ডিফারেন্স কত? 10 10 থেকে 20 ডিফারেন্স কত? 10। 10 সব 10 10 করে ডিফারেন্স না? জি স্যার। জি স্যার। এটাই হচ্ছে আপনার ক্লাস সাইজ। ক্লাস সাইজ যদি 15 থাকে তো লিখবেন 15, এইচ এর মান লিখবেন 15, যদি 10 থাকে তো লিখবেন 10, যদি 20 থাকে তো লিখবেন 20। স্যার এই ক্ষেত্রে কি মানে সবগুলার কি ডিসটেন্স একই থাকবে? হ্যাঁ, সবগুলোর ডিসটেন্স একই থাকবে, এবং জাস্ট যে ইন্টারভ্যালটা দেওয়া থাকবে 10 থেকে 20 এরকম জাস্ট বিয়োগ করে দিবেন। 20 বিয়োগ 10 মানে 10, 30 বিয়োগ 20 10, এভাবেই থাকবে। জি স্যার। জি স্যার। স্যার অনেক সময় স্যার ওই যে নিউমেরিক্যাল নাম্বার যদি মানে কোন একটা নাম্বার থেকে ইন্টারভেল দেওয়া থাকে তখন একটু স্যার ধরতে গিয়ে মানে সমস্যা এটা হয়ে যায় ওই স্যার। যে আপনি তখন ডিফারেন্সটাই করবেন সবসময়। ডিফারেন্স করলে হবে কি, একটা রুলেই থাকবে। মানে এখানে কিন্তু আমি চাইলে 9ও ধরতে পারি না? জি স্যার ওটাই আমি বলতে চাচ্ছিলাম যে তো আপনি যদি 9 ধরেন তাও দেখবেন অ্যান্সার কাছাকাছি আসবে। মানে যে যেহেতু নিউমেরিক্যাল ডাটা একটু ইরো সবসময় থাকে, তো আপনারা ওটা না করে সবসময় করবেন এটা ডিরেক্ট বিয়োগ করে দিবেন। স্যার একটু আরেকবার বলবেন কি, নেট সমস্যা হয়েছিল। কোনটা বলেন, কোথায় শুনতে পাননি বলেন? স্যার এই যে ডিসটেন্স গুলা কিভাবে বললেন? এই যে ডিফারেন্সটা জাস্ট 10 বিয়োগ 0 10, 20 বিয়োগ 10 10, 30 বিয়োগ 20 10, 40 বিয়োগ 30 10, 50 বিয়োগ 40 10, অর্থাৎ দেখা যাচ্ছে ইকুয়ালি সবসময় 10 10 করে ডিফারেন্স আছে। এটাই হচ্ছে এইচ। এবং মানে আপনার সবসময় অঙ্কে যে ডিফারেন্সটা থাকবে না, যদি 20 করে থাকতো তাহলে সবগুলোই 20 করে থাকবে, যদি 15 থাকতো তাহলে সবগুলোই 15 করে থাকবে। একই থাকবে সব। হ্যাঁ, একই থাকবে। বুঝতে পারলেন তো? স্যার মিড ভ্যালু ফ্রিকোয়েন্সি এগুলো কি বলে ফেলছেন? না না, ওগুলো এখনো বলিনি, শুধু এইচটা বলেছি, অনলি এইচটা বলেছি। এইচ নিয়ে কোনো কনফিউশন আছে আর? না স্যার। না স্যার। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এ। এটা হচ্ছে কি বলছে? অ্যাজিউমড মিন। অ্যাজিউমড মিন হচ্ছে আপনি একটা মিন ধরে নিবেন, ধরে নেওয়া। কাল্পনিক গড় স্যার। হ্যাঁ, কাল্পনিক গড়। তো এই মিনটা কিভাবে ধরবেন এটা আমি যখন অঙ্কে যাচ্ছি, এখন অঙ্কে যে এটা বোঝাবো যে অ্যাজিউমড মিনটা কিভাবে ধরবেন। ঠিক আছে, বুঝতে পারলেন তোমার কথা? ওকে,
এরপরে ডিআই ডিআই বের করার ফর্মুলা হচ্ছে xi মাইনাস a ডিভাইড বাই h, যেখানে আপনি জানেন h টা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, এটা হচ্ছে অ্যাজিউমিং। আপনি জানেন না xi, সরি স্যার মানে সবার ক্যামেরা অন করলে ভালো হয়, কথা মানে ক্যামেরা অন রাখার জন্য মনে হয় স্যার বাইতে বাইতে আসতে স্যার। তাহলে ক্যামেরা অফ করে দেন, জি স্যার, ক্যামেরাটা অফ রাখলে মেবি ভালো হয় আর। ক্যামেরা অফ করে ক্লাস করেন আপাতত, সমস্যা নেই, বা যে অন রাখবেন রাখেন, সমস্যা নেই। দেখেন যেটা যেটা বলতে চাচ্ছিলাম আর কি, তো ডিআই বের করার ফর্মুলা আছে একটা, সেটা হচ্ছে কি xi মাইনাস a ডিভাইড বাই h, যেখানে h টা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, এটা হচ্ছে অ্যাজিউমিং। xi টা হচ্ছে মিড ভ্যালু। xi টা কি বলে? মিড ভ্যালু। মিড ভ্যালু। এখন আর n টা হচ্ছে কি টোটাল ফ্রিকোয়েন্সি, n তো আমরা জানি সবাই নাকি। জি স্যার। এখন মিড ভ্যালু কি, এটা আপনার কনফিউশন দূর হয়ে যাবে। আপনি আসলে আনগ্রুপ ডাটাতে যে ডাটাগুলো লেখেন না, জি স্যার, আনগ্রুপ ডাটাতে যে ডাটাগুলো লেখেন ওইগুলাই কিন্তু xi লেখেন আসলে। আর যখন আপনার যখন একটা রেঞ্জ দেওয়া থাকে, তখন আপনি কষ্ট করে এক স্টেপ বেশি করতে হয় আপনাকে, অর্থাৎ ওই xi টা আপনাকে বের করে নিতে হয়। xi টা হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালু কিভাবে বের হয়? খুব সহজ, দেখেন 0 থেকে 10, এর মিড ভ্যালু হবে 0 যোগ 10 বাই 2, তাহলে কত আসে? 5 5। তাহলে 10 আর 20 এর মিড ভ্যালু কত হবে? 15। কিভাবে 15 হলো বুঝতে স্যার 10 পারছেন? 20 যোগ 20 যোগ 10 ডিভাইডেড বাই 2 স্যার দুইটার যোগফল ডিভাইডেড বাই 2 এমন। 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 40 50 এর মিড ভ্যালু কত হবে? 40 যোগ 50 ভাগ 2। 45। তাহলে বলেন তো এখানে 80 আর 100 এর মিড ভ্যালু কত হবে? 80 থেকে 100 90 হবে, অর্থাৎ মিড ভ্যালুটা সবাই বুঝতে পারছেন, তাই তো? জি স্যার। আর ফ্রিকোয়েন্সি যেটা, এটা তো আমার অঙ্কের দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সিটা তো আমার অঙ্কের দেওয়া থাকবে, এই যে 7 8 20 10 5 দেওয়া থাকবে। এখন আপনার কোশ্চেন হচ্ছে এই যে এর মান লিখছে 25, এটা কিভাবে লিখলো? এর মান যে 25 লিখেছে, এটা কিভাবে লিখলো? স্যার যেখানে ডিআই 0, ওইটার মিড ভ্যালুটাই a। না না না, ডিআই তো আসলে পরে আসবে, ডিআই আপনি এ বের না করে ডি স্যার বের আমি করতে তো হবে। স্যার আগে স্যার মুখস্থ লিখতাম -1 স্যার -2। ফ্রিকোয়েন্সির মান যেটা বেশি সেটাই হলো স্যার এই না না এই না, ওইটা হচ্ছে আপনি মোডের নিয়ম বলতেছেন, আমি শিখাই দিচ্ছি। স্যার এটা অ্যাজিউম করে নিতে হয় স্যার, তো এখানে আমরা হ্যাঁ, এর ভ্যালুটাকে ফ্রিকোয়েন্সি দিতে যেহেতু আমি বলে দিচ্ছি, যেহেতু আপনি অ্যাজিউম করছেন, এখন অ্যাজিউমও একটা প্যাটার্নে করবেন, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। দেখেন 0 থেকে 10 একটা ক্লাস ইন্টারভ্যাল না? জি স্যার। এই ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 10। 10। তাহলে 10 থেকে 20 এই ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট কত, আপার লিমিট কত? 10 ওকে, তো যখন আপনি অ্যাজিউমিং বের করতে যাবেন, প্রথম ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট আর শেষ ক্লাস ইন্টারভ্যালের আপার লিমিট, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। ওহো, ভুলে গেছি। 0 + 50 ডিভাইড বাই 2। এখানে আমি লিখেও দিয়েছি, দেখেন আমার এটাতে লেখাও আছে। কি বললাম? প্রথম ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট এবং লাস্ট ক্লাস ইন্টারভ্যালে কোন লিমিট হবে? আপার লিমিট। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা যে মিড ভ্যালুর কাছাকাছি হবে সেইটা হবে অ্যাজিউমিং। এক্সাক্ট মিড ভ্যালু কি যে আপনি পাবেন তা কিন্তু না, কাছাকাছিও ভ্যালু পেতে পারেন অনেক সময়। যেমন এই ক্ষেত্রে কিন্তু আপনি প্রথম ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট কত আছে দেখেন তো? 0 স্যার। 0। আর লাস্ট ক্লাস ইন্টারভ্যালের আপার লিমিট কত আছে? 50। তাহলে 0 + 50 ভাগ 2 কত হয়? 25। 25। এটা এই 25টা 25 কোন মিড ভ্যালুতে আছে? ডাইরেক্ট 25 মিড ভ্যালুতে আছে না? জি স্যার। জি আছে। এখন আপনি মনে করেন আপনার এই অপারেশনটা করার পরে, আমি যে অপারেশনটা করতে বললাম যে প্রথম ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট আর লাস্ট ক্লাস ইন্টারভ্যালের আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করে আপনি মনে করেন 24 পেলেন, তখন আপনি অ্যাজিউমিং কত করবেন?
স্যার ওই যেটা কাছাকাছি হবে সেটা ধরবো কাছাকাছি যাচ্ছে এটা। যেটা মিড ভ্যালু কাছাকাছি, তাহলে কি 25 কাছাকাছি না 24 এর? জি জি স্যার। স্যার। এখন আপনাকে আমি একটা জিনিস বললাম, মনে করেন আপনি এটা করে আপনি 20 পেলেন, 20 পেলেন, তখন আপনি অ্যাজুমিং কোনটাকে ধরবেন এখানে? স্যার মিডিলে যেটা থাকবে সেটা। আচ্ছা, যদি জোড় সংখ্যা হতো, এটা এটা তো বেজোড় আছে, যদি আপনি মিডিলটা সহজে বের করতে পারতেন। যদি জোড় থাকতো, তাহলে আপনি সবসময় মনে রাখবেন যে মিড ভ্যালু বলতে কিন্তু শুধু 25 বোঝানো হচ্ছে না, 5ও কিন্তু মিড ভ্যালু, 15ও কিন্তু মিড ভ্যালু, 35ও কিন্তু মিড ভ্যালু, মিড 45ও কিন্তু ভ্যালুর মিড মিড ভ্যালু। ভ্যালু, এটা হ্যাঁ, মিড মিড ভ্যালু ভ্যালু। মিড ভ্যালু অর্থাৎ ওভারঅল মিড ভ্যালুর যেটা কাছাকাছি সেটাকে আপনাকে কনসিডার করতে হবে। এখন আপনি মনে করেন এই 0 আর 50 বা এখানে এমন কিছু থাকলো, পরে আপনি 20 পাইলেন, 24 পাইলে তো আপনি বুঝতে পারতেছেন 24 না বা 25 এর কাছে। যদি 34 পাইতেন তাহলে আপনি অ্যাজুমিং কোনটা করতেন? 35। 35 ধরতেন। তখন কি 25 ধরলে হতো? তখন না কিন্তু স্যার। না এবার আপনার কনফিউশন হবে যদি 20 আসে, তখন আপনি কোনটা ধরবেন? স্যার 20 তো 15 এর কাছে, 20 তো 15 এর কাছাকাছি, আবার 20 তো 25 এর কাছাকাছি। স্যার বলাই তো আছে স্যার, বলাই তো আছে স্যার অ্যাজিউমড, সো আমরা মানে নিচেরটাও তো নিতে পারি বা উপরেরটাও নিতে পারি। এক্স্যাক্টলি, দুইটা কিন্তু। তবে সবসময় যদি এরকম মাঝামাঝি পজিশনে আসে, সবসময় বেশির দিকে যেটা কাছাকাছি সেটা কনসিডার করবেন। মানে আপার লিমিট মানে আপারের ভ্যালুটা নেওয়ার চেষ্টা করবো, আপার মানে উপরের দিকে যেটা কাছে, যেমন উপরের দিকে ভ্যালুটা। হ্যাঁ হ্যাঁ, যেমন 20 নিচের দিকে কাছাকাছি 15, আর উপরের দিকে কাছাকাছি কার? 25। তাহলে আপনি 25টা নেবেন। জি স্যার। স্যার আপনি একটু যদি- আবার বলেন তো স্যার, বুঝি নাই স্যার একটু আর এই বিষয়টা ক্লিয়ার হয়নি স্যার। আচ্ছা, আবার একটু। হ্যাঁ। বলছি, যদি মিড ভ্যালুটা এমন আসে যেটা দুইটা ভ্যালুরই কাছাকাছি যাচ্ছে, মিড ভ্যালুটা যদি এমন আসে যে যেটা দুইটা ভ্যালুরই কাছাকাছি যাচ্ছে, তখন উপরের দিকে যে ভ্যালুটা থাকবে সেটা কনসিডার করবেন। মনে করেন এখানে আপনার এই যে লোয়ার লিমিট আপার লিমিট যোগ করে আপনার আসছে 21, এখন 21 হচ্ছে 15-এর কাছাকাছি, আবার 25-এর কাছাকাছি। তো উপরের দিকে কাছাকাছি কোনটা বেশি? 25-এর কাছাকাছি না? এই জন্য আপনি তখন 25টা কনসিডার করবেন। মানে স্যার উপরের দিকে যেটা কাছাকাছি হবে এই ক্ষেত্রে সেটাকে মানে এটাই, ধরবো। হ্যাঁ। যদি একটা মাঝামাঝি হতো, যদি আমি আবারও বুঝিয়ে বলি, মনে করেন 20 আর 20 নিচের দিকে 5 স্টেপে যে 15-এর কাছাকাছি, আর উপরের দিকে 5 স্টেপে এসে 25-এর কাছাকাছি, তাই না? জি স্যার। সমান সমান না ডিফারেন্সটা? জি স্যার। এরকম সমান সমান ডিফারেন্স যদি হয়, তখন বেশির দিকে যেটা সেটাকে কনসিডার করবেন। তো জি বেশির স্যার, দিকে বুঝতে কোনটা পারছি। আছে? 25। কিন্তু ধরেন মনে করেন আপনার 22 আসলো, 22 কার কাছাকাছি হবে বলেন তো? স্যার 25। 22 কিন্তু 7 স্টেপে যে 15-এর কাছাকাছি, আর 3 স্টেপে যে 25-এর কাছাকাছি। তখন কিন্তু আপনার কনফিউশনটা হচ্ছে না, তখন আপনি 25টারই কনসিডার করতে পারছেন। অর্থাৎ অ্যাজিউম মিন কাউন্ট করার ক্ষেত্রে কনফিউশনটা দূর হলো। অনেকে আপনাদের অনেকে কনফিউশন কোথায় হয়, অনেকে মিড ভ্যালু বলতে আসলে শুধু মাঝখানের ভ্যালুটা মনে করে, তা কিন্তু না। এই 5ও মিড ভ্যালু, 15ও মিড ভ্যালু, 25ও মিড ভ্যালু, 35ও মিড ভ্যালু, 45ও মিড ভ্যালু। আপনি লোয়ার প্রথম ইন্টারভ্যালের লোয়ার লিমিট এবং লাস্ট ইন্টারভ্যালের আপার লিমিট যোগ করে যে ভ্যালুটা পাচ্ছেন, এটা এই এতগুলা মিড ভ্যালুর যেটা কাছাকাছি সেটাকে আপনাকে কনসিডার করতে হবে অ্যাজিউম মিন হিসেবে। অ্যাজিউম মিনে কোনো কনফিউশন থাকলে আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি ভাবার, আপনারা ভাবতে পারেন যে কোন কনফিউশন এখন আছে। স্যার আগে স্যার একটা চিকন বুদ্ধি ছিল যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা ওইটার পাশে যে মিড ভ্যালু ওইটাই হচ্ছে অ্যাজিউম মিন। আমি আর কি স্যার 8 থেকে এটাই ধরে আসতেছি স্যার। এখন এখানে এসে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ওটা সাধারণত হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 20 মোডের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে হয়। আর এক্ষেত্রে ওরকম আপনি ওটা চিন্তা করে করতে পারেন। দেখা যাচ্ছে কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আবার একটু প্রবলেম হলে হতে পারে, এজন্য একটা এরকম ভাবে কনসিডার করে রাখা ভালো যেটা আমার মিড ভ্যালু কাছাকাছি আসবে সেটা। ঠিক আছে, আর ওইটাতে আপনার দেখা যাবে নিউমেরিক্যাল ডাটা কিছু হালকা পাতলা মার্কস হবে, এছাড়া কোনো সমস্যা হবে না। কারণ আপনার অ্যান্সার আসলো 52.75, আর যে আরেকজনের অ্যান্সার আসবে 52.25 বা 3.5, এমনই আসতো স্যার, এমনই আসতো। হ্যাঁ এরকমই আসবে। এটাতে কোনো অঙ্কের ভুল নেই। ওকে, তাহলে মিড ভ্যালু বুঝলাম আমরা, অ্যাজিউম মিনও বুঝে গেলাম, লোয়ার লিমিটও বুঝলাম, আপার লিমিটও বুঝলাম। এবার আসলো ডিআই। ডিআই খুব সহজ জিনিস।
xi মাইনাস a ডিভাইড বাই h, যেখানে আপনি h এর মানও জানেন, এর মানও জানেন। এবার xi i এর মান কত থেকে শুরু হবে বলেন তো? 1 থেকে 1 থেকে শুরু হয়ে কোন পর্যন্ত যাবে? n নাম্বার পর্যন্ত কোন পর্যন্ত? স্যার, মানে টোটাল যে নাম্বার। হ্যাঁ, টোটাল নাম্বার কয়টা আছে মিড ভ্যালু দেখেন তো। একটা, দুটা, চারটা, 5 পাঁচটা। তাহলে x1 এর মান কত? 5 স্যার 5 5। তাহলে 5 মাইনাস 25 ডিভাইড বাই 10 10, 10 তাই না? জি জি স্যার এই দেখেন আমি এখানে করছি, এই যে 5 মাইনাস 25 বাই 10 করে কত আসছে? -2। সিমিলারলি d2 আসবে, d2 এর ক্ষেত্রে x2 কত আসবে? স্যার x2 স্যার 15 15 বিয়োগ 25 বাই 10 কত আসছে? -1। সিমিলারলি d3 d4 d5 বের করা যাবে না? জি স্যার এখানে আসলে মজার বিষয় কি, যেখানে অ্যাজিউমিন ধরেন না ওখানে 0 হবে ওইটা সবসময়। 0 হয় স্যার, এটা স্যার 0 যেমন মাইনাস দেখেন দেখেন অ্যাজিউমিন কোথায় আছে? 1 2 3 x3 তে স্যার, আছে। একটা question ছিল। হ্যাঁ বলেন। স্যার h equal to 10 এটা কিভাবে আসছে মনে হয় মিস করে গেছিলাম। আল্লাহ। h equals to 10, এটা তো শুরুতেই বললাম যে আপনার ক্লাস ইন্টারভ্যাল যেটা 0 আচ্ছা। থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, ক্লাস ডিফারেন্স হচ্ছে বুঝতে পেরেছি। 10 করে। ঠিক আছে? তো দেখা যায় যে যেখানে আমি অ্যাজিউমিন ধরেছি ওইখানে 0 আসে, এর উপরে -1 থেকে শুরু করে উপরে যত দূর আছে যেতে থাকে, আর নিচে +1 থেকে শুরু করে যেতে থাকে। যেমন আপনি চেক করে দেখেন যে 45 আছে না লাস্টে মিড ভ্যালু, জি তাহলে আপনি বিয়োগ দেন 45 বিয়োগ এ হচ্ছে 25, 45 এর 25 কত বিয়োগ দিলে কত আসে? 20 আসে। ডিভাইড বাই 8 হচ্ছে 10, 10 আর 20 কাটাকাটি হয়ে দেখেন 2 থাকে। 2 স্যার জি স্যার এখানে যে d1 d2 এগুলা কি মিড ভ্যালু যতগুলা ততগুলা পর্যন্ত বের করতে হবে? হ্যাঁ হ্যাঁ ততগুলোই তো। আচ্ছা, আর এর পরের ফাইনাল কলামটা খুবই সহজ, FIDI মানে FIDI যেটা আছে সেটা গুণ করতে হবে। ফ্রিকোয়েন্সি ইনটু ডি যে ভ্যালুটা বের হবে যে সেটা ভ্যালুটা থাকবে সেটা গুণ করে দিতে হবে। এখন মাল্টিপ্লিকেশন। আপনি FIDI কেন করছেন? কারণ আপনার ফর্মুলায় সাম অফ FIDI আছে না? জি স্যার যা দ্যাটস ওয়াই আপনি f অফ DI করছেন। তো FIDI বের করে এখানে যোগ করে কত আসছে? -2 -2। এবার আমি a পেয়ে গেলাম, n পেয়ে গেলাম, s পেয়ে গেলাম, সাম অফ FIDI ও পেয়ে গেলাম। এখন আমি সহজে বের করে ফেলতে পারবো না? জি স্যার জি স্যার জাস্ট মানগুলো এখানে বসিয়ে দিয়ে 24.6 আসছে। এফআইটা কিভাবে বের হচ্ছে স্যার? FI তো বের হবে না, FI অঙ্কে কোশ্চেনে দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি সবসময় কোশ্চেনে দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন? জি স্যার জি স্যার আচ্ছা জি স্যার বলেন এই অঙ্কে এইচ কত? স্যার 20 20 20 ওকে, সবাই যোগ করেন তো এই অঙ্কে n কত? ক্যাপিটাল N কত এই অঙ্কে? স্যার n হ্যাঁ 30 ক্যালকুলেটর তো স্যার স্যার 80 80 80। হ্যাঁ, আসে স্যার। আর এই যে মিড ভ্যালু কিভাবে বের হচ্ছে বুঝতে পারছেন? জি স্যার জি এবার 0 প্লাস 140 ডিভাইডেড বাই 2 সেখান থেকে মিড ভ্যালু স্যার। না, ওটা তো আপনি অ্যাজুমিনের জন্য চিন্তা করছেন। অ্যাজুমিন ইয়েস স্যার ইয়েস ভ্যালু। 25 মিড ভ্যালু হচ্ছে দুইটার যোগফল ডিভাইডেড বাই 2। 0 প্লাস 20 ডিভাইডেড বাই 2 জি স্যার। হ্যাঁ এক্স্যাক্ট। তো এই ক্ষেত্রে অ্যাজুমিনের জন্য কত আসে দেখেন তো। ফার্স্ট ইন্টারভ্যালের লোয়ার লিমিট আছে 0, আর ফাইনাল ইন্টারভ্যালের 70 70 স্যার 70 মিড ভ্যালু কোনটার কাছাকাছি এটা? স্যার 70 হচ্ছে স্যার হাত দেওয়াই আছে স্যার ডিরেক্ট 60 থেকে 70 দেওয়াই তো আছে Direct 60 টু 80 আচ্ছা, আমি আমার যদি এইটা করে আমার যদি 87 আসতো, আমি কোনটাকে কনসিডার করতাম? মিড ভ্যালু 90 90 মানে অ্যাজিউম ভ্যালু কোনটাকে কন্ট্রোল করতাম? 90 স্যার 90 90 90 কে কনসিডার করতাম। যদি আমার 75 আসতো, স্যার তাহলে তাহলে স্যার 70 70 স্যার কোনটাকে কনসিডার করতাম? 70 স্যার 90 স্যার 90 90
90 স্যার কেন 90 কনসিডার করবো? 70 70 আপার লিমিট 15 ডিফারেন্স। আর আপার লিমিট তো 15 ডিফারেন্স, এত ডিফারেন্স আমি যাবো না। আমি জি দেখবো স্যার, যে সেটাই তো। আমি আর আপার lower লিমিটে limit এ 5 আমি difference। হ্যাঁ হ্যাঁ ল লিমিটে 5 দিন আমি আপারে 70 আমি আপারটা কখন যাব? যখন সমান ডিফারেন্স থাকবে, তখন না হয় আমি আপারটা যেতাম, যে নিচের দিকে গেলেও 5 ডিফারেন্স আসে, উপরের দিকে গেলেও 5 ডিফারেন্স আসে, এরকম ক্ষেত্রে আমি তখন উপরের দিকে যেতাম। বুঝতে পেরেছেন অঙ্কটা? স্যার জি, 80 স্যার। হলে 80 হলে কি 90 যেতাম না? অবশ্যই। হ্যাঁ 80 হলে তখন আমি 90 নিতাম। স্যার এই ক্ষেত্রে মানে এর ভ্যালুটা মানে কেউ ধরেন স্যার ওই 70 ধরলো 75 এর ক্ষেত্রে, আর কেউ 90 ধরলো, তাহলে কি স্যার অঙ্ক কি ভুল যাবে? ও, হ্যাঁ 90 কেন তখন ধরবো? আসলে, তখন না, আপনার সাপোজ কেউ তখন ধরলো আর অঙ্ক ভুল যাবে বলতে কি আপনার তখন এই নিউমেরিক্যাল ডাটাতে অনেক ইরর চলে আসবে। আপনি যে 70 ধরে যে অঙ্ক করছেন, এটা যে নিউমেরিক্যালে একদম কারেক্ট তা কিন্তু না। নিউমেরিক্যাল ডাটা কখনোই কারেক্ট হয় না। তখন দেখা যাবে আপনার ইরর অনেক বেশি চলে আসবে বলে আপনার রেজাল্ট তখন কাউন্ট করবে না। মানে আমি প্র্যাকটিক্যাল সেকশন দিয়ে আপনাকে বোঝালাম, আর প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বোঝালাম। কারণ আপনি একটা কোন ক্ষেত্রে একটা ডাটা অ্যানালাইসিস করতেছেন, কথা কথা স্ট্যাটিস্টিক্যাল একটা ডাটা আপনি অ্যানালাইসিস করছেন। এখন ডাটা কনসিডার হয় কোনটা, যেখানে ইরর কম্পারেটিভলি কম আসে সেটা না। জি স্যার। দ্যাটস ওয়াই আমি বলছি আর কি। তো যেহেতু আপনি এখানে থিওরিটিক্যালি করছেন, দেখা যাবে এখানে ওইরকম ডিফারেন্সের বিষয় আসলে আসবে না। দেখবেন ম্যাক্সিমাম গুলো আপনি কাছাকাছি পেয়ে গেছেন একদম। আর আর একটু আগে একজন বলছিলেন না যে এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, সেখানে আপনি মিড ভ্যালু পাবেন। দেখেন এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কিন্তু 22, কিন্তু মিড ভ্যালু কি ওখানে পাইছেন? এই সরি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 26, কিন্তু মিড ভ্যালু কি আপনি 30 এ পাইছেন? ওখানে মিড ভ্যালু কিন্তু পাইছেন 70 এ। না স্যার, 70 পাইছি না, স্যার। স্যার। হ্যাঁ, তো ওই রুলসটা কিন্তু এখানে আসতেছে না। তো এটা আমি যেটা বললাম এটা মাথায় রাখলে হবে কি, আপনার কমনলি মিলতে থাকবে। তো সমস্যা নেই স্যার, এখন স্যার ওইটাই মাথায় রাখবো। সিমিলারলি নিচেও একটা অঙ্ক আছে, এটা পারবেন না? জি স্যার। জি স্যার। এখানে এইচ কত? স্যার 5। 5 এখানে 5 না? স্যার 5 5 5 30 থেকে 34 যাওয়া লাগবে। 30 30 54 31 32 33 34 স্যার হ্যাঁ বলেন। আদিয়া আহমেদ। হ্যাঁ বলেন। স্যার। জি স্যার বলেন। আপনি ওই সময় না বললেন যে মানে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তো এইখানে তো হ্যাঁ, স্যার এখানে 134 থেকে 130 বাদ দিলে তো স্যার 4 থাকে। 4 থাকে, আপনি 4 ধরে করলে অঙ্ক হবে। 4 ধরে করলে অঙ্ক হবে। এখানে আচ্ছা, আপনি আমার বলার উদ্দেশ্য এটা ছিল যে আপনি যে ডিফারেন্সে ধরেন না কেন সেটাকে ইউনিফর্ম রাখার চেষ্টা করবেন। তো এখানে ওই যে আপনার 30টাকে কাউন্ট করছে আর কি, ঠিক আছে? 130 থেকে কাউন্ট করা শুরু করছে, যার জন্য ডিফারেন্স 5 আসছে। এই জন্য সব জায়গায় আপনার ইকুয়ালি, এবং আপনার এটা খেয়াল রাখতে, আপনি যে এখানে 5 ধরতেছেন, পরেরটাও একইভাবে 5 আসতেছে, পরেরটাও কিন্তু একইভাবে 5 আসতেছে, আপনি সব জায়গায় 5 মানে সব আপনি যদি জায়গাতে ভ্যালুগুলো সেম আসবে স্যার। সেম আসবে। হ্যাঁ, তো শর্টকাট মেথড বুঝলেন কি? এইচ তো 4 আছে 5 কি? আমি তো সেটাই বললাম, ডিফারেন্স তো আপনি দুই ভাবে ধরতে, আপনি যদি 130 থেকে কনসিডার করেন তাহলে 5 আসে, আর আপনি যদি শুধু মধ্য ভ্যালু কনসিডার করেন তখন 4 আসে, তাই না? জি স্যার। তো আমি তো সেটাই বলছি, 4 ধরে করলেও অঙ্কটা হবে। স্যার 4 তো -4 আছে, 130 থেকে 134 বিয়োগ দিলে বোকা, আপনি ছোট থেকে বড় কি idea বল? ডিফারেন্স তখন আপনি সবসময় বড়টা থেকে ছোটটা বের দিবেন। আচ্ছা আচ্ছা। ইন্টারভ্যাল তো নেগেটিভ হতে পারে না, বুঝছেন না? হ্যালো, এরপরে যে একটু স্যার 0.5 কম করে নিছেন হাইটটা, এখানে কোনটা? স্যার এই যে স্যার হাইটের ইন্টারভালটা। হাইটের ইন্টারভ্যাল, ওই যে আমি বোঝাই বলি আপনাদেরকে, শুনেন এখানে অঙ্কটা এইভাবে করা। স্যার এটা বের করার নিয়ম যেন কি বলছিলেন স্যার? বলছি, আমি রিপিট করছি আবার। দেখেন উনি একটা ভালো কোশ্চেন করছে, যে প্রশ্নে দেওয়া আছে 130 থেকে 134, আর এখানে 129.5 থেকে কেন করছে? ওই যে আপনি 5 করে ডিফারেন্স ধরে নেওয়া হয়েছে না এখানে, যার জন্য ইন্টারভ্যালটা আপনার একটু এখানে 0.5 করে পিছিয়ে দেওয়া হয়েছে, তাহলে ওটা আরো ভালোভাবে মিলে যায়। আপনি যদি 130 ধরে রাখেন, ধরেন আপনি এখানে 129 রাখবেন না, আপনি রাখবেন হচ্ছে 130, তখন আপনি 4 ধরে করেন, কোনো সমস্যা নেই। এগুলা আমি বারবারও বলছি, আপনাকে জাস্ট সামান্য কিছু চেঞ্জ আসবে, আপনার কোনো অঙ্কে ভুল হবে না। স্যার মানে এই ক্ষেত্রে তাহলে মানে আমি ওইখানে হাইট যা দেওয়া আছে ওইটা ধরে করলে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, জি স্যার, অবশ্যই হবে। ঠিক আছে।
স্যার আর আর এক্স বারের মানটা কি স্যার নেগেটিভ আসতে পারে কোনো সময়? না না, নেগেটিভ আসবে না। এটা বের করার কথাটা আরেকবার যদি বলতেন, মিস করে গেছি স্যার। এই বের করার নিয়ম হচ্ছে প্রথম ইন্টারভেলের লোয়ার লিমিট আর শেষ ইন্টারভেলের আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখতে হবে সেটা মিড ভ্যালু কোনটা কাছাকাছি আছে। যেহেতু আমরা দশমিক করে নিছি, আপনি যোগ করেন 129। প্রথম ইন্টারভেলের লোয়ার লিমিট কত আছে বলেন, এটা দেখেই বলেন। প্রথম ইন্টারভেলের লোয়ার লিমিট কত আছে? 129.5 আছে না? 129.5। আর মানে যে কোশ্চেন সে বলেন। আর যে লাস্ট ইন্টারভেলের আপার লিমিট কত আছে? স্যার ও মেবি আবার ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? আরে স্যার অনেকে দেখতেছি বের হয়ে যাচ্ছে আবার এর হচ্ছে। আরে মোবাইলে অনেক সময় ডাটা ডিসকানেক্ট হয়ে যায়, এই কারণে অনেকে বের হয়ে যায়, সবাই এই কারণে বাবা রে। আপনি খাতায় যেগুলো করছেন ওইগুলো কি আমরা পাবো? হ্যাঁ হ্যাঁ, ওটাও পাবেন। পিডিএফ তো দেওয়াই আছে, গ্রুপে দেওয়া আছে না স্যার? পিডিএফ না স্যার, হাতে যেটা করছে ওটা না, হাতে যেটা লিখেছি ওটা এখনো দিই না, ওটা ক্লাস শেষে দিয়ে দিই। স্যার ওইটা দিয়ে দেন স্যার আজকে, ওইটাই ভালো আর কি। স্যার নোট হাতে যেটা লেখা আছে ওটা শুধু বেসিক বোঝানোর জন্য লেখা আছে, বেশি অঙ্ক হচ্ছে এই পিডিএফটা। স্যার ওইটাও দিয়েন স্যার, হাতে লেখাটাও দিয়েন স্যার। হ্যাঁ, স্যার দুইটাই দিয়ে দিন। জি স্যার। অবশ্যই দিব। তাহলে এটা দেখেন, এক্ষেত্রে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 147। 147 হ্যাঁ, তো এটাই আর কি। আর যদি আপনি 130 আর 164 করেন, 47 আর 100। তাও 147 আসবে দেখবেন। জি স্যার। তার মানে স্যার। অর্থাৎ 0.5 এর জন্য দেখছেন 0.5 চেঞ্জ আসে না কিন্তু। জি স্যার, 0.5 এদিকে আর ওদিকে যোগ হয়ে 1ই হয়ে যেতেছে। হ্যাঁ, একই হয়ে যাচ্ছে। 0.5 তো দুই দিকেই দেওয়া আছে, এই কারণে সেমই আসছে। হ্যাঁ, এই কারণে সেম আসতেছে। তো অ্যারিথমেটিক মিনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জি, স্যার। অ্যারিথমেটিক মিনের কিভাবে অঙ্ক করতে হবে। জি স্যার। আজকের ক্লাসে শুধুমাত্র অ্যারিথমেটিক মিনটাই পড়ানোর উদ্দেশ্য ছিল আমার। কম্পেয়ারটা কি প্রথম কলাম আর একদম শেষ কলামের হবে? হ্যাঁ, স্যার আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। স্যার এই বুঝি নাই। যে এ বের করার সময়, হ্যাঁ, স্যার এ বের করার সময় কি প্রথম কলাম আর একদম লাস্টের কলামের আপার লিমিট আর লোয়ার লিমিট? প্রথম কলাম না, প্রথম ক্লাস ইন্টারভেলের লোয়ার লিমিট আর লাস্ট ক্লাস ইন্টারভেলের আপার লিমিট, আর শেষ? ওটা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে স্যার। ভাগ দিয়ে দেখতে হবে মিড ভ্যালু যতগুলো বের হয়েছে সেটা কোনটার কাছাকাছি ওটা আসে। বুঝতে পেরেছেন? স্যার মিড ভ্যালু যদি কোনো সময় আমরা ফ্র্যাকশন আসে তাহলে কি সমস্যা হবে স্যার? ফ্র্যাকশন বলতে মিড ভ্যালু ফ্র্যাকশন তখনই আসবে যখন ক্লাস ইন্টারভেলে এরকম জিনিস দেওয়া থাকবে, তার মানে ফ্র্যাকশন আসবে না। এটা ডিপেন্ড করবে ক্লাস ইন্টারভেলের উপরে, মানে ক্লাস ইন্টারভেলে যে ভ্যালুগুলো দেওয়া আছে এর উপর ডিপেন্ড করবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর দেখেন এই অঙ্কগুলো কিন্তু যেহেতু যখন আপনি মিড ভ্যালু বের করে ফেলছেন এবং ফ্রিকোয়েন্সি আছে, তখন কি আপনি ওই যে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যে সূত্র, তখন সেই সূত্র ইউজ করে কিন্তু করা যাচ্ছে না? জি স্যার। যখন xi বের হয়ে যাচ্ছে আপনার, জি স্যার, fi(xi) ডিভাইডেড জি বাই স্যার, জি তবে গ্রুপ ডাটার ক্ষেত্রে কখনোই ওই সূত্র ইউজ করবেন না, সবসময় শর্টকাট মেথড ইউজ করবেন। যেহেতু অঙ্কের মার্কস বেশি থাকে, সবসময় শর্টকাট মেথড ইউজ করবেন। আর লেখাও থাকবে শর্টকাট মেথড। শর্টকাট মেথডটা আর স্যার যখন ব্রডকাট মেথড হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, শর্টকাট মেথড উল্লেখ থাকলে আসলে তখন আপনাকে শর্টকাট মেথড ইউজ করতে হবে। তো দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেক ক্লাস শেষে আমি আপনাদের রিভিউ কোশ্চেন ফাইল দিয়ে দিব। আজকে আমরা জি মেজর স্যার, অফ এটাই review। সেন্ট্রাল টেন্ডেন্সি পড়িয়েছি না? জি স্যার। জি এখানে এই টপিকস গুলো আছে, যার মধ্যে আমি শুধু মিনের টপিকসটা পড়িয়েছি নাকি? জি স্যার। জি স্যার। এই মিনের টপিকস থেকে 6টা কোশ্চেন করতে হবে এবং এগুলো আপনি সবই পিডিএফ এর মধ্যেই পাবেন। এর স্যার মধ্যে এগুলো কি 2টা 3টা সাবমিট করতে হবে স্যার? এই 2টা 3টা আমি বলি আগে, এই 2টা 3টা আমি করেও দিয়েছি, 4টা আমি করে দিয়েছি, আর একটা জাস্ট আমি করে দিই নাই, 6 নম্বরটাও আলোচনা করেছি। এটা সব আপনাদের ওই পিডিএফ এ করে দেওয়া আছে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি যখন অ্যাসাইনমেন্ট দিব তখন আমি বলে দিব যে অমুক অমুক ম্যাথে অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিবেন। আর রিভিউ কোশ্চেন ফাইলটা আসলে আপনারা বুঝতে পারেন না এখনো, এটা আসলে অ্যাসাইনমেন্টের জন্য শুধু না, রিভিউ কোশ্চেন ফাইলে যে কোশ্চেনগুলো থাকবে এর বাইরে কিছু পড়তে হবে না।
স্যার এটা খুবই স্যার মূলত একটা মানে পুরো একটা চ্যাপ্টার বা একটা টপিকের পুরো একটা সিলেবাস, এর বাইরে থেকে কোনো কিছু বা আগে পাশে কিছু হবে না। না, এটা রিভিউ কোশ্চেনটা আপনাকে এটা রিপ্রেজেন্ট করবে যে স্যার মেইন চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো পড়েছে। স্যার ম্যাথ গুলোর অ্যান্সার গুলো দেওয়া থাকলে স্যার ভালো হতো স্যার, পাশে বা অ্যান্সারগুলো পিডিএফ এ দেওয়া আছে, পিডিএফ এ দেওয়া আছে। হ্যাঁ স্যার অ্যান্সারগুলো পিডিএফ এ দেওয়া আছে। জি স্যার স্যার আপনি যে স্লাইডগুলো দিবেন এই স্লাইডগুলো পড়লে কি হবে স্যার? বই কি কিনতে হবে, মানে বই স্যার ম্যানেজ না, করতে এটা আপনি বলেছি যে বই যদি মনে করেন যে আপনার দরকার, স্যার না, মানে আপনি স্যার যে স্লাইডগুলো দিচ্ছেন স্যার, যে হাতে লেখা, তারপরে এগুলা পড়লে কি স্যার হবে না? ধরেন আপনার কিছু কিছু চ্যাপ্টারে গিয়ে আপনার আমি কিছু জিনিস করে দিব আর কিছু জিনিস আপনাকে হোমওয়ার্ক দিব আর কি। তখন সেই হোমওয়ার্ক গুলো সলিউশন করার জন্য আপনার বই লাগবে। এখন বইয়ের জন্য যে আপনি মানে কি বলে সেই বইয়ের জন্য যে আপনার একদম মানে হার্ড কপি বই এনে সেটা পড়তে হবে তা তো না। আপনার তো পিডিএফ আমি দিয়ে দিয়েছি বইয়ের, জি স্যার, পিডিএফ দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। জি স্যার। আর হলো দিয়ে থিওরিটিক্যালের জন্য এটা বললো। আর আমি যে হ্যান্ড নোট দিব বা আমি কিন্তু ক্লাসে অনেক সময় বেসিক বলবো, সেগুলা আপনি অবশ্যই খাতায় নোট ডাউন করবেন। আমি জি এটা আজকে একটু আপনাদের রিমাইন্ডার দিয়ে দিই, কারণ যেহেতু অনলাইন প্ল্যাটফর্মের পরীক্ষাগুলোতে অনেক সময় মাল্টিপল চয়েস আসে। মাল্টিপল চয়েসে কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেন আসে, আবার এরকম বড় বড় ম্যাথ করতে আসে। তো বড় ম্যাথ দিলে সে টাইমটাও আপনাকে বেশি দেওয়া হবে, যে টাইম বেশি দেওয়া আছে, আপনি ম্যাথটা সলভ করে শুধু অ্যান্সারের ওখানে টিক দিবেন, ঠিক আছে? আর জি স্যার। হচ্ছে শর্ট কোশ্চেন গুলো কিন্তু সাধারণত বেসিক থেকে, যেমন আমি বললাম যে নিচের কোনটা আনগ্রুপ ডাটা বা নিচের কোনটা গ্রুপ ডাটা, বা গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা সাধারণত কি ধরনের ফর্মুলা ইউজ করতে পারি, এরকম বেসিক আমি বলতে পারি না। তো বেসিক গুলা আমার ক্লাস থেকে নোট করবেন, আমি মুখে যা বলছি এরকম নোট করবেন, প্লাস আমি যে লেকচার শিট দেবো এগুলো পড়ে পড়ে বেসিক গুলো আইডেন্টিফাই করবেন। বেসিক বলতে তো শর্ট কোশ্চেন আর কি, ছোট ছোট বিষয়গুলো। আর রিভিউ কোশ্চেন ফাইলে তো আপনার সব যেগুলা মানে আপনার থিওরিটিক্যাল পড়তে হবে, যে ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো সব আপনার রিভিউ কোশ্চেন ফাইলে দেওয়া থাকে। আমার কথা বুঝতে পারলেন? জি স্যার। তো এবার সবাই একটু সবাই একটু দেখি, নিজে একা একা থাকতে একটু লজ্জা করে আর কি। ও স্যার তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন ক্লাস লেকচারটা। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। তো হ্যাঁ বলেন। আমি প্রথম 10 নেটের অনেক প্রবলেম হচ্ছে।